তোমাকে দেখার তৃষ্ণায় পড়ছে মন, ঢুকেছে হৃৎপিণ্ড। এত দেখি তোমায়, তবু মনে হয় দেখি না বহুকাল। ওহে মন বধুয়া, নিশি রজনীতে অন্যের ঘুম কেড়ে নিয়ে তুমি সুখের নিদ্রায় আচ্ছন্ন। একবার চেয়ে দেখো মনোহরণী, তোমার ঠোঁটের পরশ পেতে এক যুবকের বুকে কত উথাল পাথাল ঢেউ বইছে। কানের কাছে ফিসফিসিয়ে বলা কণ্ঠস্বর কর্ণ করে পৌঁছাতেই পুরোপুরি নিদ্রাচ্ছন্ন ভাব কেটে যায় সপ্তাদশী রাত্রি পিয়ার। ভয় পেয়ে ধরপড়িয়ে শোয়া থেকে ওঠার চেষ্টা চালালো মেয়েটা। এরই মধ্যে তাকে নিজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় এক যুবক। চমকালো রাত্রি পিয়া, চিৎকার করার চেষ্টা চালালো, সে চেষ্টাও বিফলে গেল। যুবকটি তড়িৎ গতিতে তার অধরের সাথে নিজের অধর ডুবিয়ে দিল। পরিচিত পুরুষের ঘ্রাণ, তার আদুরে ছোঁয়া অনুভব করে কিছুটা শান্ত হলো রাত্রিপিয়া। এরই মধ্যে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। যুবকটি প্রেয়সীকে আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার নেতা সাহেব। চিৎকার করো না জান, কেউ শুনে ফেলবে। শান্ত হও শোনা, 1 মিনিট নড়ো না, চুপটি করে মিশে যাও বুকের মাঝে। বলতে বলতে হাতের বাঁধন আর একটু শক্ত করল নিতা সায়ন চৌধুরী। চট করে মাথা তুলে তাকালো রাত্রি। ডিম লাইটের আলোয় পরিচিত মুখটা একবার পর্যবেক্ষণ করে স্বস্তি পেল। অপ্রত্যাশিত লোকটাকে এত রাতে নিজের কাছাকাছি দেখে খানিকটা বিস্মিত কণ্ঠে শুধালো, সায়ন ভাই, আপনি? কি ব্যাপার সুন্দরী, অন্য কাউকে আশা করছিলে বুঝি? ছি, একদম বাজে বকবেন না। সায়ন ভাই? সায়ান চৌধুরী ব্যতীত তার বেডরুমে এসে তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীকে স্পর্শ করার মতো দুঃসাহস কি আর কারো আছে? বেগম সাহেবা, এটা আপনার বোঝা উচিত ছিল। দুদিন আগে অফিসিয়াল কাজে ঢাকা থেকে সিলেট গিয়েছিল নবনির্বাচিত মন্ত্রী সায়ন চৌধুরী। তার আরও একদিন পরে আসার কথা ছিল। রাত এখন 2টা কি 3টা। গভীর রজনীতে অনাকাঙ্ক্ষিতভাবে স্বামীকে নিজে কক্ষে দেখে যত বিস্ময় রাত্রির। তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, দুঃখিত নেতার সাথে হঠাৎ করে এরকম স্পর্শ পেয়ে হকচকিয়ে গিয়েছিলাম। আপনার তো আজকে আসার কথা ছিল না। এত রাতে কোথা থেকে আসলেন আপনি? সায়ন চৌধুরী প্রিয়তমা স্ত্রীর গালে হাত বুলিয়ে দিয়ে বলল, হঠাৎ বউয়ের কথা মনে পড়ছিল, প্রেম প্রেম পাচ্ছিল খুব, তাই আর ধরে রাখতে পারলাম না নিজেকে। বেগম সাহেব, পৃথিবীতে আপনি একমাত্র নারী যাকে দেখার তৃষ্ণা ইহজন্মের সায়ন চৌধুরী রয়ে যাবে। যদি সম্ভব হয় পরপরেও আমি আপনার পিছু নিব। মনোহরণী, আপনাকে ছাড়া একা থাকাটা আজকাল ভীষণ দায় হয়ে গেছে। আপনি জাদু জানেন বেগম সাহেবা, নয়তো গুরু গম্ভীর রকচটা সায়ন চৌধুরীর একজন রমণীর টানে এত রাতে ছুটে আসতো না। বলুন তো বেগম সাহেবা, কোন কবিরাজের থেকে এই ভয়ঙ্কর কালো জাদু করেছেন আমায়? উম, আমি মোটেও আপনাকে কালো জাদু করিনি নেতা সাহেব। ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছি আপনাকে। মায়া দিয়ার জাদুতে বেঁধে নিয়েছি মনোগহরে। ওখানে অন্য নারীর প্রবেশ নিষিদ্ধ। আপনার হৃদ মাজারে শুধুমাত্র আমার রাজত্ব চলবে। ওখানে একমাত্র আপনার রাত্রি পিয়ার বিচরণ। এই বাঁধন ছিন্ন করার ক্ষমতা আপনার নেই নেতা সাহেব। সায়ন চৌধুরী নিজের সাথে জড়িয়ে নিল প্রিয় অর্ধাঙ্গিনীকে। তার কপালে চুমু খেয়ে বলল, আপনার বাঁধন আরো গাঢ় হোক, প্রাণবন্ত হোক মনোহরণী। আপনার দেহের সাথে আমার দেহ, মনের সাথে মন আষ্টে পৃষ্ঠে মিশে যাক। এই বাঁধন ছিন্ন হওয়ার আগে আমার মৃত্যু হয়ে যাক। প্রিয় পুরুষের মুখে মৃত্যু শব্দটি শুনে কেঁপে উঠল সপ্তদশীর বুক। কেননা শখের পুরুষের ক্ষেত্রে বাঙালি নারী ভীষণ দুর্বল। তার কিছু হওয়া তো দূর, তার মুখে সামান্য মৃত্যু শব্দটা শুনলেও হৃৎপিণ্ড তড়াক করে ওঠে। পর মুহূর্তেই রাত্রিপ্রিয়ার স্বামীর দিকে নিজেকে ছাড়াতে ছাড়াতে শক্ত কণ্ঠে বলল, একদম বাজে বকবেন না। আপনি অনেক জার্নি করে এসেছেন। সায়ন ভাইজান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি আপনার জন্য খাবার গরম করে নিয়ে আসছি। সায়ন চৌধুরী তৎক্ষণাৎ প্রেয়সীর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে বলল, তোমার কি মনে হয় মনোহরণী, সায়ান চৌধুরী তোমার কাছে এত রাতে খাবার খেতে এসেছে? কিশোরী মেয়েটা অবুঝের মতন পাল্টা প্রশ্ন করল, আশ্চর্য, এমন কেন করছেন সালাম ভাই? এত রাতে ভাত ছাড়া কিছু নেই। কি খাবেন আপনি? আমার এখন বউয়ের চুমু আদর সোহাগ দরকার। স্বামীর বেফাঁস কথায় কান গরম হয়ে গেল মেয়েটা। লজ্জা পেয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে কণ্ঠে কৃত্রিম রাগ মিশিয়ে বলল, দেখি ছাড়ো না মায়ে। দিন দিন আপনি দারুণ অসভ্য হয়ে যাচ্ছেন সায়ন ভাই। মুখে কিচ্ছু আটকায় না। বউয়ের কাছে সব পুরুষ অসভ্য হয়।
অসভ্য না হলে ইহ জন্মে আর বাবা ডাক শুনতে পারবো না সুন্দরী। চলো তো কিছু একটা ব্যবস্থা করি। এতক্ষণ শুধু লজ্জা লাগলো, এবার লজ্জার বাপ মা 14 গোষ্ঠী এসে ভিড় জমিয়েছে সপ্তদশী মেয়েটার মাঝে। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়েছে ফর্সা মায়াবাই মুখখানায়। মানুষটা দারুণ অসভ্য, তাকে ক্ষণে ক্ষণে লজ্জা দিতে ওস্তাদ। মেয়েটার লজ্জা রাঙা মুখখানায় যেন তাকে আরো আকর্ষণীয় লাগছে। বইয়ের এই রূপে বেসামাল হয়ে পড়ল সায়ন চৌধুরী। সে দেরি করলো না এক মুহূর্তও, নিজের সাথে আঁকলে নিল তার মনোহরণীকে। কোমর সমান খোলা রেশমি চুলে মুখ ডোবালো, অতঃপর কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে শুধালো, লাজুকতা, তোমার লাজুকতা কাটাতে হবে তো জান, না হয় আমাদের বাচ্চারা আমাদের মাঝে আসবে কি করে বলো তো। কান চেপে ধরলো রাত্রিপিয়া, বাঁকা হাসলো সায়ন চৌধুরী। মেয়েটাকে লজ্জা দিতে তার দারুণ লাগে। প্রেয়সীর এই রূপ সে বেশ এনজয় করে। উপায়ন্তর না পেয়ে স্বামীর চওড়া বক্ষে মুগলো গেল রাত্রি। লোমসযুক্ত বক্ষানা হাত দিয়ে মৃত কিল দিয়ে বলল, প্লিজ চুপ করুন আপনি, আমার অস্বস্তি লাগছে তো। থেমে গেল সায়ন চৌধুরী। মনোহরণীকে বুকের মাঝে আগলে নিয়ে তার শরীরের ঘ্রাণে নিজেকে রাঙালো। আবদার স্বরূপ বলল, জাস্ট 5 মিনিট আমরা একসাথে থাকি, আমার বুকে মাথা রেখে থাকো, আমি এর মধ্যে ঘুমিয়ে পড়বো। অচেনা এক জায়গায় দুদিন আমার একদমই ঘুম হয়নি। রাত্রিপিয়া শান্ত হলো, নিজেও অনুভব করছে সুন্দর মুহূর্তটাকে। আবেশে চোখ বন্ধ করলো সায়ন চৌধুরী। কোনো কামকতা ছাড়াই হুটহাট প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মধ্যে রয়েছে আলাদা প্রশান্তি। মিনিট 10 পার হলো সেই সবেই। অতঃপর মনোহরের কোলে আলগোছে মাথা রেখে শুয়ে পড়ল ছেলেটা। রাত্রিপ্রিয়া পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিল তার। মিনিট 10 মাঝেই বউকে বুকের মাঝে চেপে সুখের নিদ্রায় আচ্ছন্ন হলো সায়ন চৌধুরী। এই নারীটি তার বড় আদরের, বহু শখের। সায়ন চৌধুরীর বড় ফুপির একমাত্র মেয়ে রাত্রিপিয়া। সেবার যুবক বয়সে ফুপির বাড়িতে গিয়ে বাড়ন্ত কিশোরীর মাঝে চোখ আটকে গিয়েছিল তার। পুরো যুবক বয়সটা তার কেটেছে পড়ালেখা আর রাজনীতি নিয়ে। অসুখ প্রেম ভালোবাসা তার জীবনে আসেনি বললে ভুল হবে। সায়ন চৌধুরী সেসব জড়ায়নি। বহু নারীর কাঙ্ক্ষিত পুরুষ সায়ন চৌধুরী। বহু নারীর মাঝ থেকে তার দৃষ্টিজোড়া মুগ্ধতা খুঁজে পেল এক মায়াবিনী কিশোরীর মাঝে। সেই যে দৃষ্টি আটকে গেল মেয়েটার উপর, এরপর আর নজর নড়বড়ে হয়নি। তখন রাত্রি ছিল সবে 14 কি 15 বছরের কিশোরী, আর তার বয়স ছিল 29। নিজেদের বয়সের বিশাল ফারাক উপলব্ধি করে নিজের বিবেকের কাছে হেরে গিয়েছে সায়ন চৌধুরী। নিজের ভালোবাসায় আসক্তি অনুভূতিকে দমিয়ে রেখেছে বহুদিন। এটা তার কাছে ছিল বড়ই লজ্জাজনক পরিস্থিতি। এরপর থেকে সবসময় এড়িয়ে চলত মেয়েটাকে। হঠাৎ করে তার প্রণয়ের মাহেন্দ্রক্ষণ আসলো, যখন তার ছোট বোন পায়েল এসে বলল রাত্রি তাকে মনে মনে পছন্দ করে। সেদিন সায়ন চৌধুরী ভুলে গেল নিজেদের বয়সের ব্যবধান। বাবার কাছে আবদার করেছিল, বড় ফুপির মেয়েটাকে আমার লাগবে বাবা। সবটা শুনে বাবা সালাম চৌধুরী আশ্বাস দিয়ে ছেলেকে বলল। সায়ন চৌধুরী চমৎকার এক হাসি দিয়ে বাবাকে বলল, তাকে পাওয়ার লোভ আমার রয়ে যাবে বাবা। তাকে পেতে যদি আমার আরো কয়েক যুগ অপেক্ষা করতে হয়, তবু আমি তাকে পাওয়ার দাবি ছাড়ব না। ছেলের কথার মাঝে লুকিয়েছিল গাঢ় আকুলতা, একরাশ স্নিগ্ধ ভালোবাসা, যা উপলব্ধি করতে ভুল করেনি বিচক্ষণ পুরুষ সালাম চৌধুরী। এরপরে বোনের সাথে কথা বলে সালাম চৌধুরী ভাইয়ের প্রস্তাবে অমত করেনি রাত্রিপিয়ার বাবা মা। ছেলেটা তার মেয়ের থেকে বয়সে একটু বেশি বড় হলেও যোগ্য পুরুষ সায়ন চৌধুরী। সুদর্শন, লেখাপড়া, কেরিয়ার, ব্যক্তিত্ব সহ সব দিক দিয়ে খুব কম বয়সে নিজেকে যোগ্য করে তুলেছে। নিজেকে ফিট রেখেছেন। বয়স 30 বা 29-এর কোঠায় হলেও বোঝার উপায়ন্তর নাই। মনে হচ্ছে 22-25 বছরের এক যুবক। এমন একটা ছেলে মেয়ের জামাই হিসাবে কে না চায়? সব থেকে বড় কথা, ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। এরপরে আর কারোর অমত থাকেই না। দুই পরিবার মিলে এদের বিয়ের পাকাপোক্তা কথা বলে রাখে। শুধু মেয়েটা বড় হওয়া অপেক্ষা করছিল সবাই, কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন। রাত্রিপিয়ার বয়স যখন 17, ঠিক তখনই মা মারা গেল। সদ্য কলেজে পড়িয়া রাত্রিপিয়া একা হয়েছে। তার কোনো ভাই বোন নেই, দেখাশোনার জন্য কেউ নেই। বাবা আনোয়ার একজন ব্যবসায়ী, সারাক্ষণ অফিস কাজ এসব নিয়ে বাইরে থাকতে হয় তাকে। অগত্যা সালাম চৌধুরী কিছুদিন আগেই ঘরোয়াভাবে নিজের একমাত্র ভাগ্নিকে তার একমাত্র পুত্রের বউ করে নিজের ঘরে নিয়ে আসলেন।
সেদিন সায়ন চৌধুরীর জীবনে ছিল পৃথিবীর সবচেয়ে সেরা প্রাপ্তি। প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার আনন্দে কেঁদেছিল সে। প্রেয়সীর হাত ধরে প্রথম কথা ছিল, সায়ান চৌধুরীর জীবনসঙ্গী হিসেবে কবুল করার জন্য আপনাকে স্বাগত। প্রিয় বেগম সাহেবা, এই যে আপনার হাত ধরেছি, এই হাত মৃত্যুর আগ অবধি ছাড়ছি না। আপনার কোলে মাথা রেখে এই শেষ নিঃশ্বাস ছাড়ার দৃঢ় প্রত্যাশা কামনা করছি। প্রথম রজনীতে শখের নারীটিকে বুকের মাঝে জড়িয়ে রেখেছিল ঘন্টার পর ঘন্টা। এরপর থেকে তাকে আর চোখের আড়াল করেনি সায়ন চৌধুরী। পরম যত্ন, সীমাহীন ভালোবাসা দিয়ে বুকের মাঝে আঁকলে রেখেছে তার মনোহরিণীকে। বর্তমান সকাল 9টা। ঢাকা শহরে মেন টাউনের দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটি হচ্ছে চৌধুরী ভিলা। চৌধুরী পরিবার যৌথ ফ্যামিলি। সালাম চৌধুরী ও রাহান চৌধুরী দুই ভাই। সালাম চৌধুরীর একমাত্র ছেলে সায়ন চৌধুরী, দুই মেয়ে পায়েল ও পরশ। এদের মধ্যে সায়ন চৌধুরী বড় ছেলে। ছোট ভাই রাহান চৌধুরীর এক ছেলে এক মেয়ে। এই তো এদের নিয়ে চৌধুরী পরিবার। দুই ভাই নিজেদের বউ বাচ্চা নিয়ে সবাই একসাথেই থাকছে, ভবিষ্যতেও থাকবে। শাশুড়ি ও চাচি শাশুড়ির সাথে হাতে হাতে সাহায্য করে সকালের নাস্তা রেডি করছে রাত্রিপিয়া। তার সাহেব এখনো ঘুমাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সালাম চৌধুরীর দুই মেয়ে পায়েল ও পরশ, রায়হান চৌধুরীর তার ছেলে সাইমন, মেয়ে তানা সহ একে একে চৌধুরী পরিবারের সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হলো। সকালের নাস্তাটা তারা সবাই একসাথেই খায়। দুই বউ শাশুড়ি মিলে এদের সবাইকে খাবার পরিচালনা করছে। এরই মধ্যে রাত্রির শাশুড়ি তানিয়া চৌধুরী পুত্রবধূকে বলল, তুমি ওদের সাথে খেতে বসো বৌমা, এইটুকু আমি একাই পারবো। রাতে তৎক্ষণাৎ নিচু কণ্ঠে জবাব দিল, আমি এদিকটা দেখছি, আপনি আর ছোট মামনি খেতে বসুন। নিতা সাহেব গত রাতে বাড়িতে এসেছেন, এখন এসে খবর কেউ শোনেনি। রাত্রির কথা বুঝতে পেরে সবাই অবাক হয়ে তার মুখের দিকে তাকালো। এরই মধ্যে পাশ থেকে পায়েল বলল, তুই পাগল হয়েছিস রাত্রি? ভাইয়া কি বাড়িতে আসে নাকি? ভুলে গেলি ভাইয়া বাসায় নেই। সে আসবে কখন? আর তুই এতক্ষণ না খেয়ে থাকবি? বস বস, আমাদের সাথে খেয়ে নে। বোনদের মধ্যে বয়সে সবার বড় পায়েল। এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী সে। সম্পর্কে এখন রাত্রি তার বড় ভাইয়ের বউ হলেও আগেকার নিয়মেই চলছে সব। হুট করে তো আর দীর্ঘদিনের অভ্যাস চেঞ্জ করা যায় না। পায়েলের কথা শুনে রাত্রিপিয়া মৃদু কণ্ঠে শোধালো, বড় আপু, উনি গতকাল রাতেই ফিরেছে, এখন বাসায় আছে, ঘুম হচ্ছে এখন। গত রাতে ঘুম হয়নি, তাই আর তাকে সকাল সকাল ডাকিনি। তোমরা সবাই খেয়ে নাও। যা শুনে চমকালো সবাই। এরই মধ্যে দুঃখী দুঃখী মুখ করে তানা বলল, বাহ, কত প্রেম তাদের। আর একটা জামাই নেই বলে কারোর জন্য এভাবে অপেক্ষা করতে পারছি না। ওর কথা শুনে হেসে উঠল সবাই। তন্মধ্যে সাইমন বোনের মাথায় টোকা দিয়ে বলল, যেখানে তোর বড় ভাই এই শীতেও বউ ছাড়া সিঙ্গেল বেডে ঘুমাচ্ছে, সেখানে তুই পুচকো মেয়ে জামাইয়ের আশা করছিস? এই আশা বিলাসিতা মাত্র। ছেলের কথা শুনে চোখ গরম করে তাকালো রাহান চৌধুরী। যা দেখে সাইমন আবারও দুষ্টু হেসে বলে উঠল, এভাবে তাকিয়ে লাভ নাই রায়হান চৌধুরী। আপনি বিবাহিত পুরুষ হয়ে কি আর বুঝবেন এই শীতে সিঙ্গেলদের কষ্ট? একটা বউ থাকলে এতদিনে দাদা ডাক শুনিয়ে দিতাম। ভাতিজার কথা শুনে সালাম চৌধুরী কেসে উঠল। সায়ন সাইমন দুজন প্রায় সমবয়সী। এই ছেলেটা তার ছেলের থেকেও নির্লজ্জ, মুখে কিচ্ছু আটকায় না। সাইমন একজন পুলিশ অফিসার। এদের বাপ ছেলের মধ্যে বন্ধুর মতন সম্পর্ক। তৎক্ষণাৎ রাহান চৌধুরী পায়ের স্যান্ডেল খুলে ছেলের দিকে তাক করে গম্ভীর কণ্ঠে শোধালো, জাস্ট তোর মুখটা বন্ধ কর বেয়াদব ছেলে, নয়তো জুতা দিয়ে তোর মুখ বন্ধ করাবো আমি। বিয়ে করতে চাস? শখ কত? তোর মতো বদমাশকে জেনে শুনে মেয়ে দিবে কে? হ্যাঁ রে, বুঝলে পায়েল, আজকাল সত্যি কথা বললে অনেকেরই গায়ে লাগে। শোনো আব্বু, কেউ মেয়ে না দিলেও সমস্যা নেই আমার। তুমি আছো না? আমার মেয়ে পছন্দ হলেই আমরা বাপ ছেলে গিয়ে মেয়ে তুলে আনবো। সাইমন, আমি তোর বাপ হই, বিয়াই না। তুই একটু মুখটা বন্ধ কর বাপ। এই নির্লজ্জ ছেলের কথা শুনে কবে যেন হার্ট অ্যাটাক হয়ে যায় আমার। এরা বাপ ছেলে তর্ক করছে, বাকিরা মুখ টিপে হাসছে। শায়ন বেডরুম থেকে ফ্রেশ হয়ে কেবলই বেরিয়েছিল। দোতলার সিঁড়ির কাছাকাছি আসতেই এদের কথোপকথন শুনতে পেল। তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, এই যে আমিও এসে গেছি। মা,
দ্রুত আমার খাবার রেডি করো, ভীষণ খিদে পেয়েছে। সবার দৃষ্টি পড়লো এবার সায়ন চৌধুরীর মুখ পানে। তানিয়া চৌধুরী ছেলেকে দেখে মুখ গোমড়া করে বলল, তুই গতকাল আসছিস সায়ু, অথচ আমার সাথে একটিবারও দেখা করলি না। সায়ন চৌধুরী তৎক্ষণাৎ মাকে আলতো করে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, আসতে আসতে অনেক রাত হয়েছিল আম্মু, তোমরা সবাই ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। এরই মধ্যে সাইমন মুখ বাঁকিয়ে বলল, আসছে আমাদের নেতা সাহেব। তোকে ফোন করলাম, তুই গতকাল রাতেও বললি আমি সিলেট। এর মধ্যে বউয়ের টানে মধ্যরাত বাসায় হাজির শালা। আহারে, আমারও একটা বউ থাকলে রাত বিরেতে আমিও তার টানে বাসায় চলে আসতাম, কিন্তু আমার বাপ আমার কষ্টটা বুঝলে না। প্রচুর কষ্ট বুকে। বলতে বলতে বুকে হাত চেপে ধরল সাইমন। সায়ন চৌধুরী ভাইয়ের পাশের চেয়ারটা বসলো। এরপর ভাইয়ের পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলল, বাহ, তোদের যন্ত্রণায় তো দেখছি আজকাল বউয়ের কাছেও আসা যাবে না। বিয়ে করছি কি আর একা একা রাত কাটানোর জন্য? আমি ভাই বউ পাগল মানুষ, বউ ছাড়া রাতে ঘুম আসে না, তাই মধ্যরাতেই চলে এসেছি। মামা মামিদের সামনে বসে স্বামীর বেফাস কথা শুনে লজ্জায় নিজের রুমে চলে গেল রাত্রিপ্রিয়া। দুই নির্লজ্জে এক জায়গায় হয়েছে। সালমান চৌধুরী ও রায়ান চৌধুরী দুই ভাইও নিজেদের অর্ধেক খাওয়া প্লেটে রেখে উঠে দাঁড়ালো। আজকাল ছেলেমেয়েরা বড় বেপরোয়া, এরা গুরুজন মানে না। ওনারা দুই ভাই আর ছেলে মেয়েদের মাঝে থাকলো না, নিজেদের অফিসে চলে গেল। তানিয়া চৌধুরী ও সাইমনের মা রোকসানা চৌধুরী ওখান থেকে রান্নাঘরে চলে গেল। এরা সবাই মজা করলো। আজ একদম চুপচাপ মনমরা হয়ে বসে আছে পরশ, যা দেখে সায়ন চৌধুরী বোনের গালে আলতো ছুঁয়ে আদরে কণ্ঠে শুধালো, তোর কি হয়েছে পরশ? আমাদের পাকনা বলিটা আজ এত চুপচাপ কেন? পরশ সূক্ষ্মভাবে কিছু একটা এড়িয়ে গেল। মনির মুখে হাসি টেনে বলল, আমার কিছু হয়নি ভাই, তোমরা কথা বলো, আমি শুনছি। বিচক্ষণ সায়ন চৌধুরী বুঝলো তার পিচ্চিটা কিছু একটা লুকাচ্ছে। তার বোনেরা তার বড় আদরের। ছোট বোনকে সবার মাঝে আর প্রশ্ন করলো না সে, একাকী সময়ে জেনে নেবে ভাবলো। অপরদিকে বউ না খেয়ে রুমে বসে আছে। পরমুহূর্তেই সায়ন চৌধুরী নিজের পেটের খাবার নিয়ে উঠে বউয়ের পিছু নিল। যেতে যেতে দুষ্ট হেসে বলল, ইস, বউটা আমার লজ্জা পাইছে গো। বউ, বউ গো, আমার মতো নিরীহ বাচ্চা একটা ছেলেকে এই দুষ্টু সাইমনের মাঝে একা রেখে চলে গেল বউ। তোমার জামাইরে একা পেয়েও টিজ করছে। বউ, আমারে বাঁচাও। বিলাপ করতে করতে রুমের ভিতরে প্রবেশ করলো সায়ন চৌধুরী। রাত্রিপ্রিয়া বিছানায় বসেছিল। নিতা সাহেবের অদ্ভুত বিলাপ শুনে স্বামীর দিকে গরম চোখে তাকালো। তৎক্ষণাৎ দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চট জলদি বরের মুখ চেপে ধরে শক্ত কণ্ঠে শুধালো, ছি ছি শাহান ভাই, আপনি এত নির্লজ্জ। চুপ করুন আপনি প্লিজ, আমার ভীষণ লজ্জা লাগছে। বউয়ের মুখে ভাই ডাক শুনে এতক্ষণের হাস্যোজ্জ্বল মুখখানা ভোতা হয়ে গেল সায়ন চৌধুরীর। তৎক্ষণাৎ বউয়ের থেকে নিজেকে ছাড়িয়ে হাতে রাখা খাবারের প্লেটটা বেডের উপর রাখলো। পুনরায় বউয়ের দিকে ঘুরে বউয়ের মুখখানা দুহাতে উঁচু করে ধরল। টুপ করে বউয়ের গালে মৃদু একখানা কামড় বসিয়ে দিয়ে থমথমে কণ্ঠে শোধালো, তুমি সায়ন চৌধুরীকে চরিত্রহীন তকমা লাগিয়ে দিতে চাইছো মনোহরণে। সম্পর্ক তুমি আমার বউ হও বউ। কোথায় স্বামীকে বাবু, জান, কলিজা, সোনা, ময়না, টিয়া কত কিছু বলে ইমপ্রেস করবে, তা না, উল্টো সারাদিন কানের কাছে এসে ভাই ভাই ডেকে আমার রোমান্টিক মোডের পুরো তফারফা বানিয়ে দাও। চিন্তা করে দেখো, আমাকে তুমি ভাই ডাকলে তুমি সম্পর্কে আমার বোন হও। আর ভাই বোন ব্যাপারটা খুব ডিফারেন্ট একটা সম্পর্ক, তাই না? রাত্রিপ্রিয়া অধৈর্য হয়ে স্বামীর মুখ চেপে ধরে বলল, আল্লাহর ওয়াস্তে এবার আপনি একটু চুপ করুন। বহু বছরের পুরনো অভ্যাস থেকে হুঠাৎ শাহান ভাই চলে আসে। ক্ষমা করুন আমায় চৌধুরী সাহেব। সে যাই বলো না কেন রাত্রিপ্রিয়া, নেক্সট টাইম শুধু আমায় ভাই বলে দেখো। আমি তোমার অবস্থা সেদিন কি যে করে ছাড়বো, খুব বকবো তোমায়। নিতা সাহেবের হঠাৎ গুরুগম্ভীর কণ্ঠে হুমকি শুনে রাত্রিপ্রিয়া মৃদু হাসল। পরমুহূর্তে পা উঁচু করে স্বামীর খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট গালে টুক করে চুমু খেল। তৎক্ষণাৎ স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে আহ্লাদে কণ্ঠে বলল, কিসের আবার ভাই? ভাই বলতে কোনো শব্দ হয় নাকি? যদি কোথাও থেকেও থাকে আমি সেই শব্দকে বয়কট করলাম। আপনি আমার নেতা সাহেব, আমার নেতা যান।
আই প্রমিস অমন ভুলের ইহজন্মেও হবে না নেতা সাহেব। বউয়ের কথা বলার ভঙ্গিমা দেখে ফিক করে হাসলো সায়ান চৌধুরী। অতপর বউকে পাজা করে উঠিয়ে নিল। রাত্রি পিয়ার সাথে সাথেই তার গলা জড়িয়ে ধরল। সায়ান চৌধুরী বউয়ের ঘাড়ে চুমু খেয়ে বলল, এভাবে হার্ট টাচিং নামে দেখে দেখি আমাকে আর ইমপ্রেস করে পাগল করতে হবে না বেগম সাহেবা। আমি কোনো ইমপ্রেস ছাড়াই আপনাদের মাতোয়ারা। এরপর দুজন একসাথে হেসে উঠল। সায়ান চৌধুরী ধীর পায়ে হেঁটে গিয়ে খাটের উপর বসিয়ে দিল তার মনোহরণীকে। তৎক্ষণাৎ খাবার প্লেট হাতে নিয়ে জিজ্ঞাসা করল, তুমি না খেয়ে রুমে চলে আসলে কেন? বাবা বাবিদের মাঝে বসে আপনারা দুই ভাই কি সব বলছিলেন, আমার ভীষণ লজ্জা লাগছিল তো। রাত্রি পিয়া শান্তশিষ্ট লাজক স্বভাবের মেয়ে, কিন্তু তার পুরোপুরি উল্টো স্বভাবের পুরুষ হচ্ছে তার নেতা সাহেব। এই লোকটা নির্লজ্জহীন লাগাম ছাড়া কথাবার্তা ক্ষণে ক্ষণে লজ্জায় নুয়ে যায় সে। বইয়ের সরল উক্তি শুনে মৃদু হাসল সায়ান চৌধুরী। তৎক্ষণাৎ বইয়ের পাশে গা ঘেঁষে বসে বলল, আহা, আমার লাজুকলতা হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না। এবার হা করো, আমি খাইয়ে দিচ্ছি তোমায়। বরের হাতের খাবার খাওয়ার সুযোগটা মিস করলো না রাত্রি পিয়া। তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিল সে। পরোটা আর ডিম মামলেট চিবোতে চিবোতে খাবার প্লেটটা নিজের হাতে নিয়ে নিল। এক টুকরো সিদ্ধ ডিম তাতে সালাদ মিশিয়ে তুলে দিল তার নেতা সাহেবের মুখে। সায়ান চৌধুরী মুচকি হেসে বিনা বাক্যে সেইটুকু মুখে নিল। লোকটা হেলদি খাবার ছাড়া সচরাচর কিচ্ছুটি খায় না, খুব বাজ বিচার করে চলে। বইয়ের হাতের খাবার খেতে খেতে মন্ত্রী সাহেব কানে হাত দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তার মনোহরণীর মুখপানে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে উপচে পড়ছে একরাশ মুগ্ধতা, একরাশ স্নিগ্ধতা। সাধারণ একটা মেয়ের মাঝে যেন অসাধারণ কিছু একটা লুকিয়ে রয়েছে। এই চোখ মুখের দিকে একবার তাকালে গুরুগম্ভীর নেতা সাহেব দৃষ্টিতে নেশা লেগে যায়। শত শত মেয়ে উপেক্ষা করার সায়ান চৌধুরী যতবার বইয়ের মুখপানে তাকায় ততবার যেন অজানা দেশে হারিয়ে যায়। এই মেয়েটা এত আদুরা কেন, এত মায়াবী কেন? সত্যি কি এত মায়াবী বলতে কিছু আছে, নাকি সে ভালোবাসে বলে এত নজর কাড়া মায়াবী লাগে তাকে? এর উত্তর জানা নেই তার, উত্তর খোঁজার প্রয়োজনও মনে করল না। রাত্রিপ্রিয়া প্রায় সব সময় দেখে আসছে লোকটা তার দিকে সবসময় মুগ্ধ দৃষ্টিতে তাকায়। সে ভেবে পায় না তার মধ্যে কি এমন অলৌকিক জিনিস রয়েছে যা সারাক্ষণ মুগ্ধ হয়ে দেখে তার নেতা সাহেব। এই যে খাবার সময় তার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটা, এতে বেজায় অস্বস্তি হচ্ছে তার। মিনিট পাঁচেক সময় কেটে গেল। স্বামীকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সপ্তদশী মেয়েটা চট করে প্রশ্ন করল, কি দেখছেন অমন করে? তোমাকে। আশ্চর্য, এভাবে দেখার কি আছে? আমি কি নতুন নাকি? যেভাবে দেখছেন মনে হচ্ছে আমাকে আর কখনোই দেখেননি। সায়ান চৌধুরী মৃদু হেসে বইয়ের কাঁধে মাথা রেখেই মোলায়েম কণ্ঠে শুধালো, তুমি আমার কাছে নিত্য নতুন, তোমাকে দেখার অন্ত নেই। রাত্রিপ্রিয়া লাজুক কণ্ঠে শুধালো, আমি আহামরি কোনো সুন্দরী নাকি? আমার কি আছে? তোমায় দেখছি না তবু। তাহলে ডুবেছি কোথায়? তোমার কাজল চোখের অনন্ত মায়ায়, তোমার ছলাক ছলাক দৃষ্টির চাহনিতে মরছি পুরছি। ওই দৃষ্টির চাহনিতে শতবার খুন হয়েছি, ওখানেই তো আটকে আছে সায়ান চৌধুরী। লোকটা হৃদয় মাতানো কথার বিপরীতে রাত্রিপ্রিয়া কি বলবে খুঁজে পেল না। সে চুপচাপ অনুভব করছে শুদ্ধ পুরুষের পবিত্র ভালোবাসা। সায়ান চৌধুরী বইয়ের এলোমেলো চুলের ঘ্রাণ নিতে নিতে পুনরায় আবারও বলল, জানো মনোহরণী, শুদ্ধ পুরুষ তার শখের নারীর রূপে আটকায় না, মায়ায় আটকায়। প্রেমিক পুরুষ কখনো পদ্মা, মেঘনা, যমুনা নদীর অথই জলে ডুবে না। পুরুষ ডুবে মরে প্রেয়সীর এলোমেলো খোলা চুলে, প্রেয়সীর শাড়ির ভাজে ভাজে তার লিপটে যাওয়া চোখের কাজলে, তার হুটহাট আর চোখের চাহনিতে। আর যে পুরুষ ডুবে প্রেয়সীর শরীরের ভাজে তার রূপের আগুনে, সে পুরুষ প্রেমিক নয়, সে পুরুষ বেস্ট হাজব্যান্ড নয়, সে পুরুষ প্রেম কিংবা ভালোবাসতে আসেনি। সে প্রিয় রূপে এসে করে ছলনা, ভণ্ডামি আর জালিয়াতি। লোকটার মনোমুগ্ধকর ভালোবাসা দেখে চোখে জল চলে আসলো রাত্রিপ্রিয়ার। সে কথা বলতে গিয়েও গলা দিয়ে স্বর বের হচ্ছে না। যা পর্যবেক্ষণ করে সায়ান চৌধুরী বইয়ের চোখের জল মুছে দিয়ে কপালে গাঢ় চুম খেলো। এরপর আলগোছে মেয়েটার মাথাটা বুকে জড়িয়ে ধরে বলল, বুঝলে বউ, আমাকে যদি পৃথিবীর হাজারো সুন্দরী নারীর সামনে নিয়ে প্রশ্ন করা হয় এর মধ্যে সবচেয়ে সুন্দরীকে, আমি নির্দ্বিধায় বলবো এর চেয়েও আমার বউ বেস্ট।
আমি এটাও জানি তুমি আহামরি সুন্দরী, তোমার থেকেও বেস্ট কেউ না কেউ রয়েছে। তবু হাজার রমণীর ভিড়ে তুমি আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। এই সত্য কখনো নড়বড়ে হবে না, যেমনটা হয় না আকাশ, বাতাস, পৃথিবী এবং প্রকৃতির নিয়ম। রাত্রি আর সহ্য করতে পারল না, আনন্দে ঝরঝর করে কেঁদে স্বামীর বুক ভাসালো। একটা মেয়ের কাছে এর চেয়ে বড় পাওয়া কি আর থাকতে পারে? পারে না তো। মেয়েটা অস্ত্রসিক্ত নয়নে স্বামীর বুকে মুখ লুকিয়ে ভেজা কণ্ঠে আওড়ালো, নেতা সাহেব, আপনি সব সময় বেস্ট। আপনি বেস্ট সন্তান, বেস্ট হাজবেন্ড, বেস্ট ভাই, বেস্ট। আপনার মতো কেউ না, কেউ হতে পারে না। আমার দেখা পৃথিবীর সেরা পুরুষটি আপনি। এই সেরা পুরুষটি আমার অর্ধাঙ্গন। আমি ভীষণ লাকি, আমার ভাগ্য ভীষণ দামি। সায়ন চৌধুরী থেমে থেমে হাসলো, বুকে আর একটুখানি শক্ত করে জড়িয়ে ধরলো, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ভালোবাসি মনোহরণ। ছাদের রেলিং ধরে খোলা আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে এক সপ্তদশী মেয়ে পরশ। চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ, বুকে ভরা হাহাকার। আকাশের দিকে তাকিয়ে এতক্ষণ চেপে রাখা ভারী ভারী দীর্ঘশ্বাসগুলো ছাড়ছে। এমন সময় পাশের দোলনায় ছাদ থেকে এক যুবক মৃদু আওয়াজ করে ডাকলো, ওই কচি, অমন করে আকাশের দিকে তাকিয়ে কি খুঁজে চলেছ গো? দুরন্ত আকাশের দিকে তাকিয়ে লাভ হবে না গো। আকাশে দুঃখ ছাড়া আর কিছু খুঁজে পাবে না তুমি। জমিনে তাকাও কচি, চোখ মেলে খুঁজে দেখো, জমিনেই লুকিয়ে আছে অমূল্য রতন। যুবকটির কথা কর্ণকুহরে পৌঁছাতে পরশের গভীর ধ্যান ভাঙল। শব্দ অনুসরণ করে সেদিকে তাকালো একবার। কালো রঙের ফর্মাল ড্রেসে পাশের ছাদে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া এক শ্যামবর্ণের সুদর্শন পুরুষ। ঠোঁটের কোণে তাহার মিষ্টি হাসি। বিরক্ত হলো পরশ, মুখ ঘুরিয়ে নিল। কপালে ভাঁজ পড়ল যুবকটি। মেয়েটার এহেন নীরবতা তার কাছে খটকা লাগলো বেশ। অন্য সময় হলে শক্ত কণ্ঠে দুই চার কথা শুনিয়ে দিত, ঝাঁঝালো কণ্ঠে বলতো, কতবার বলছি আমাকে এভাবে কচি কচি বলে ডাকবেন না নয়ন ভাই। আমার সুন্দর একটি নাম আছে, পরশ আমার নাম। আমি কচি না, যথেষ্ট বড় হয়েছি। মেয়েটার স্বভাবের সাথে এই নিশ্চুপ নীরবতা বড্ড বেমানান। মেয়েটার দিকে কাঙ্ক্ষিত রেসপন্স না পেয়ে নয়ন পুনরায় আবারও মৃদুকণ্ঠে বলল, ওই কচি, কথা বলছো না যে? মনের কোণে অভিমান জমেছে নাকি? মন খারাপ তোমার? কিছু হয়নি নয়ন ভাই, এমনিতেই কথা বলতে ইচ্ছা করছে না। জবাব দিয়ে সিঁড়ির কাছাকাছি এসে নিচে নামতে উদ্যত হলো পরশ। নয়ন মেয়েটার আচরণে বিস্মিত, হতভাগ। যে মেয়ে সারাদিন কথা বলে আজ তার কথা বলতে ইচ্ছা করছে না, ইন্টারেস্টিং ব্যাপার। নয়ন আনমনে কিঞ্চিত হাসলো। সায়ন চৌধুরীর প্রাণপ্রিয় বন্ধু নয়ন খান, পাশাপাশি বাসা তাদের। দুজন ছোট থেকেই একসাথে বড় হয়েছে তার। নয়ন শহরের নামকরা একজন অ্যাডভোকেট। মাত্রই কাজ ছাড়াই একবার ছাদে এসেছে সে। প্রতিদিন রুটিন মাফিক একবার আসা হয়। পাশের বিল্ডিং এর ছাদে কাঙ্ক্ষিত একজন নারীকে দেখার লোভে এই নিয়মের হেরফের হয় না তার। কখনো তার দেখা মেলে, কখনো বুক ভরা হতাশা নিয়ে চলে যায় পুরুষটি। ছোট পরশের মনে মেঘ জমেছে। সেদিকে তাকিয়ে নয়ন হঠাৎ করে মুচকি হেসে বলে উঠল, ঘর পড়লে তো সবাই দেখে, মন পড়লে দেখে কজন? মুখ দেখে যারা মন বুঝতে পারে তারাই তো আসলে স্বজন। জীবনে অনেকেই আসে, শেষ পর্যন্ত থাকে কজন? শেষ মুহূর্ত অবধি যে থেকে যায় সেই তো বন্ধু প্লাস প্রিয়জন। অপ্রত্যাশিত কিছু হটস্পর্শকৃত নিদারুণ সত্য কথা শুনে থেমে গেল কিশোরী মেয়েটার চলন্ত পা। চট করে পিছন ঘুরে তাকালো সে। কি নিদারুণ সূক্ষ্ম ব্যথা চেপেছে তার বক্ষে। সে তো এই ব্যথা দেখাতে চায় না কাউকে। তবে কি লোকটা কোনোভাবে তার যন্ত্রণা বুঝে গিয়েছে? না, একদম বুঝতে দেয়া যাবে না। সবারই তো কিছু গোপন ব্যথা থাকে, তার এটাও নয় হয় সূক্ষ্মভাবে পড়ে থাকুক মনের কোণে। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে যুবকটির উদ্দেশ্যে বলল, কিছু বলবেন নয়ন ভাই? বলতে নয়, শুনতে এসেছি। কারণে নয়, অকারণেই তোমাকে দেখতে এসেছি। শত বাহানার মাঝে এক চিমটি চোখের প্রশান্তি পেতে এসেছি। এমন কথাখানি খুব করে বলতে ইচ্ছা করলেও বলা হলো না যুবকটির। গলার কাছে এসে মুখবাক্য পরিণত হলো না। মিনিট সময় অতিবাহিত হলো, কাঙ্ক্ষিত মানুষটির থেকে জবাব আসলো না কোনো।
পরশ এখনো জবাবের আশায় সেদিকে তাকিয়ে আছে, যা দেখে অকারণেই মাথা চুলকালো নয়ন। চট করে তাই সূক্ষ্ম মস্তিষ্ক কাজে লাগিয়ে কথা বলার বাহানা খোঁজ করলো, তৎক্ষণাৎ পেয়েও গেল। আজ অবশ্য একটা কারণও রয়েছে। সকাল 10টায় সায়ন চৌধুরীর সাথে দুজন একসাথে বের হবে অফিসিয়াল কাজে। আগে থেকে দুই বন্ধু চুক্তি করে রেখেছে। নয়ন একবার হাতঘড়ি পর্যবেক্ষণ করে নিল, সময় 9:40। তৎক্ষণাৎ সিরিয়াস ভঙ্গিতে বলল, সায়ান কি করছে কচি? তোমার ভাইকে একটু তাড়াতাড়ি বের হতে বলো, গেটের কাছে আমি অপেক্ষা করছি। তোমার ভাইকে একটু ডেকে দাও। আচ্ছা। ছোট্ট করে উত্তর দিয়ে পরশ নিচে নামলো। ফুস করে শ্বাস ছাড়ল নয়ন। মেয়েটা যাওয়ার দিকে তাকিয়ে বুকে হাত বেঁধে আনমনে বলল, তুমি অনেক সাধনার কবিতা আমার, আছো গল্পের শুভ সূচনায়। তুমি দূর থেকে দেখা প্রিয় আকাশ আমার, আমি ভালোবাসি শুধু তোমায়। তুমি ভোরের শিশির সন্ধ্যা আনতি আমার, তুমি সহস্র তারার মাঝে চাঁদ। তুমি মন খারাপের মন ভালো আমার, তুমি হাসলেই কেটে যায় অবসাদ। বেডরুমে বসে ফর্মাল পোশাকে তৈরি হচ্ছে সায়ন চৌধুরী। আজ তার বিশ্রাম করার কথা ছিল, কিন্তু হলো কই। জাতীয় সংসদ থেকে জরুরি তলব। আজ প্রধানমন্ত্রী সংসদ ভবনে জরুরি সভার আহ্বান করেছেন। প্রত্যেক সংসদ সদস্যের উপস্থিতি কাম্য। অগত্যা যেতে বাধ্য সবাই। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল সায়ন চৌধুরী। তার পাশাপাশি দাঁড়িয়ে আছে রাত্রি পিয়া। স্বামীর শার্ট পরার সঙ্গে সঙ্গে নিজে থেকে শার্টের বোতাম আটকে দিল সে। বিয়ের পর থেকেই এটা প্রতিদিনই করে আসছে মেয়েটা। নিজের কাজটুকু সম্পূর্ণ করে কিঞ্চিৎ সরে দাঁড়ালো। এরই মধ্যে তার হাত ধরে টান দিয়ে নিজের কাছাকাছি নিয়ে গেল সায়ন চৌধুরী। প্রেয়সী পিছন থেকে কোমর জড়িয়ে ধরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো দুজন। নীতা সাহেব আয়না থেকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে তার মনোহরণীকে। রাত্রি পিয়া তৎক্ষণাৎ লোকটাকে আলতো ধাক্কা দিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি ব্যাপার নেতা সাহেব, এখন আপনার মতলবটা কি? আপনার মতলব সত্ত্ব তো ভালো দেখছি না আমি। সায়ন চৌধুরীর বাঁধন শক্ত করে প্রিয়তমা স্ত্রীর শাড়ি ভেদ করে খোলা পেটে সুরসুরি দিল। খিলখিল করে হেসে উঠল রাত্রি পিয়া, যা দেখে সানাম চৌধুরী দুষ্ট হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার নেতা সাহেব সব সময় রোমান্টিক মোডে থাকে বেগম সাহেবা। তুমি কাছাকাছি আসলেই তার বুকে প্রেমের তুফান বয়ে যায়, আর সঙ্গে রোমান্টিকতা এসে ভর করে, প্রেম প্রেম খেলা করে। ছি অশুভ লোক। সায়ন চৌধুরী পুনরায় হাসল, বইয়ের ঘাড়ে গভীর চুমু খেয়ে বলল, তুমি তো আমায় চরম অশুভ বানিয়েছো বেগম সাহেবা। জনগণের নেতা সাহেবের ইজ্জত হরণ করেছো তুমি। সেই অপরাধে আমি তোমার নামে মামলা ঠুকে দিব। আমার বুকের কারাগারে বন্দি করে যাবজ্জীবন কারাদণ্ড দিব। কারাগার যদি হয় আপনার বুক, সেখানে আমি নির্দ্বিধায় বলতে বলতে নিজের দু হাতে প্রিয় পুরুষটির গলা জড়িয়ে ধরল। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার দেখা সবচেয়ে সেরা পুরুষটিকে। এরই মধ্যে সায়ন চৌধুরী তাকে ছাড়ল। চটজলদি বইয়ের শাড়ির আঁচলখানা তাহার মাথায় চাপিয়ে দিয়ে নিজেও পাশে একটু চেপে দাঁড়াল। পর মুহূর্তে আয়নায় নিজেদের প্রতিচ্ছবিতে দৃষ্টি রেখে বলল, দেখো বউ, আমাদের দুজনকে একসাথে কি দারুণ মানিয়েছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে একমাত্র সানাম চৌধুরীর জন্য, সায়ান চৌধুরীর জন্যই পারফেক্ট করে বানিয়েছে। মাশাআল্লাহ। যদি আমার বউ আমার চেয়ে সুন্দর, তবে তার জন্য আমিও সুন্দর। আচমকা চমকালো মেয়েটি। নারীটি ঠিক কতটা চোখের প্রশান্তি হলে মানুষ এমন করে বলে? তার নীতা সাহেব না হলে বোধহয় এমন নিদারুণভাবে নিজেকে চেনা হতো না। মানুষটা শতভাবে শত উপায়ে তাকে চমকে দেয়। এই মানুষটাকে যত দেখে তত মুগ্ধ হয়ে যায় রাত্রি। পরক্ষণে হাসল রাত্রি। নীতা সাহেবের কপালে আলগোছে গভীর চুমু খেয়ে নিল। অতঃপর তার গাল ছুঁয়ে আদুরে কণ্ঠে বলল, যতটুকু সুন্দর হলে আপনাকে ছাড়া রাত্রি পিয়া অপূর্ণ, ঠিক ততটুকু সুন্দর আপনি। আমার মনোহরণী যখন বলেছে আমি সুন্দর, আজ থেকে ধরে নেব পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটাই হলাম আমি। রাত্রি পিয়া আহ্লাদি হলো। খানিকটা লজ্জা পেয়ে মুখ লুকালো স্বামীর প্রশান্ত বুকে। তাকে নিজের বুকের সাথে চেপে ধরল সায়ন চৌধুরী। মাথায় চুমু খেয়ে নেশালো কণ্ঠে শোধালো, তুমি আমার রাত্রিকালের ভোর হওয়ার কুয়াশার মধ্যে সিদ্ধ ভালোবাসা। তুমি আমার ধোয়াটা চায়ের কাপে জমতে থাকা বিন্দু বিন্দু উষ্ণতা। তুমি আমার সন্ধ্যাবেলায় জলজল করতে থাকা তারার মেলা। লাজুকলতা ঠিক এইভাবেই লজ্জা পেয়ে বৃদ্ধা বয়সের কারণে অকারণের কাছে এসো।
আমি ঠিক তখন দুরন্ত বালকের ন্যায় আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব তোমায়। এরই মধ্যে দরজায় মৃদু শব্দ করলো পরশ। বলল, ভাই, তোমায় নয়ন ভাই ডাকছে, দ্রুত নিচে যেতে বলল। তৎক্ষণাৎ দুজন সরে দাঁড়ালো। সায়ন চৌধুরী একবার দেয়াল ঘড়ি পর্যবেক্ষণ করে বলল, আসছি আমি। পরশ নিঃশব্দে জায়গা ছাড়ল। সায়ন চৌধুরী আর দেরি করল না, নিজেকে পরিপাটি করে অফিসিয়াল ব্যাগটা হাতে নিল। শেষবার বইয়ের কপালে চুমু খেয়ে বলল, আসছি, সাবধানে থেকো। একদম একা একা বাড়ির বাইরে যাবা না। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল করবা। আচ্ছা, আপনিও সাবধানে থাকবেন নেতা সাহেব। সায়ন চৌধুরী মুচকি এসে নিচে নামলো। তার পিছু পিছু রাত্রি মা চাচি বোনেদের থেকে একে একে বিদায় নিয়ে বের হলো। এরই মধ্যে পার কয়েক সবাইকে সতর্ক করছে সায়ন চৌধুরী, কেউ জানি একা একা কোথাও না যায়, কোনো সমস্যা হলে তাকে যেন বলে, ইত্যাদি ইত্যাদি। নিজের পরিবার নিয়ে আজকাল ভয় হয় তার, প্রকাশ্য গোপনে বহু শত্রু আছে তার। নিজেকে নিয়ে ভয় না হলেও বাকিদের নিয়ে সবসময় ভয় থাকে সে। যদি কেউ স্পেশাল গার্ড ছাড়া সচরাচর বাইরে বের হয় না, তবু একটা অজানা ভয় থেকেই যায়। চৌধুরী বাড়ির বিশাল গেটের কাছে পুলিশ ফোর্স ও বিশাল বডিগার্ডেরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে মন্ত্রী সায়ন চৌধুরী। এরই মধ্যে গেটের কাছাকাছি কাঙ্ক্ষিত লোকটিকে দেখে সবাই স্যালুট করলো। মন্ত্রী সায়ন চৌধুরীর স্পেশাল গাড়ির ড্রাইভার এসে দ্রুত গাড়ির দরজা খুলে দিল। সায়ন চৌধুরীর গম্ভীরতা বজায় রেখে নিজের সিটে বসলো। নিজের পরিবার বন্ধুদের কাছে সায়ন চৌধুরী হাসি খুশি নির্লজ্জ হলেও বাইরের সবাই গুরুগম্ভীর সায়ন চৌধুরীকেই চেনে, যে প্রয়োজন ছাড়া একটা কথা বলাও পছন্দ করে না। প্রয়োজনের তুলনায় তাকে সবাই একটু বেশি ভয় পায়। সায়ন বসতেই তার পাশের সিটে বসলো নয়ন। ড্রাইভার এসে দরজা লক করে নিজের সিটে বসলো। স্যারের অনুমতি পেয়ে একে একে সামনে পিছনে মোট 5টা গাড়ি চলতে শুরু করলো। মাঝখানে চকচকে কালো রঙের গাড়িখানে রয়েছে মন্ত্রী সায়ন চৌধুরী। গাড়ি স্টার্ট দিতেই সায়ন চৌধুরী হাসি মুখে মা বউকে হাতের ইশারায় বিদায় জানালো, কারণ তারা গেটের কাছে দাঁড়িয়েছিল। এরই মধ্যে বন্ধুর কাজ চাপকে বিরক্তকর কণ্ঠে নয়ন বলল, এত দেরি করলি কেন শায়ান? জানিস কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি? অলরেডি তোর 10 মিনিট লেট। ঘরে বউ আছে, দেরি তো একটু হবে। বুঝিস না এই ব্যাপারটা? চাপা কণ্ঠে শুধালো সায়ন চৌধুরী। নয়ন হাসলো। দুই বন্ধু নিজেদের মতন সময় কাটাতে লাগলো। আমি 2 মাসের প্রেগনেন্ট রাহি। আমার প্রেগনেন্সির রেজাল্ট পজিটিভ আসছে রে। এই সিচুয়েশনে আমি কি করব রাহি? নিজের অব্যাহত ছোট ননদ পরশ প্রেগনেন্ট কথাখানা কর্ণকুহরে পৌঁছাতে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল রাত্রিপ্রিয়া। তার মাথা ঝিনঝিন করছে। নিজের সুখের সংসারে কোন পাপ, এ কোন নতুন অশান্তির উৎপত্তি হলো? বিকেলে নিজের বেডরুমে বিশ্রাম করছিল রাত্রিপ্রিয়া। কিছুদিন পরই তার ইন্টারের প্রথম বর্ষের এক্সাম। পরশ ও রাত্রিপ্রিয়া দুজনেই প্রায় সমবয়সী। তারা একই ক্লাসে একই কলেজে পড়াশোনা করছে। মেইলি সমস্যার জন্য গত 2 দিন কলেজে যায়নি সে। পরশ গিয়েছিল, শুনেছে ক্লাস টিচারের গুরুত্বপূর্ণ কিছু নোটস দিয়েছে গতকাল। হঠাৎ সে কথা মনে পড়তে সেগুলো নেওয়ার জন্য পরশের রুমে আসছিল রাত্রিপ্রিয়া। দরজার কাছাকাছি আসতেই ভিতর থেকে ভয়ঙ্কর কিছু বাক্য শুনতে পেয়ে তার পরন্ত পা থেমে যায়। তাদের পরশ এমন কাজ করেছে, বিশ্বাস করতে পারছে না সে। সত্যি কি পরশ প্রেগনেন্ট? এ কি করে সম্ভব? সে কি ভুল শুনেছে? না, নিজের কানকে কি করে অবিশ্বাস করবে? সে স্পষ্ট শুনেছে পরশ ফোনে কাউকে এটা বলছে। রাহি হচ্ছে পরশের ঘনিষ্ঠ বান্ধবী। তার মানে রাহির সাথে কথা বলছে পরশ। সংশয়ে পড়ল রাত্রিপ্রিয়া। তৎক্ষণাৎ কান খাড়া করলো। ভিতর থেকে এখন আর কোনো আওয়াজ আসছে না। হয়তো তার উপস্থিতি টের পেয়েছে পরশ। ভিতরে যাওয়া ঠিক হবে নাকি হবে না, কিছুক্ষণ নিজের সাথে দ্বিধাদ্বন্দ্ব করে অবশ্যই দরজায় টোকা দিল। বলল, পরশ, আসবো? ভিতর থেকে পরশ খুব আস্তে করে বলল, আয়। নিজেকে এমনভাবে ধাতস্থ করলো রাত্রিপ্রিয়া যেন কিছুই শুনতে পায়নি সে। ধীর পায়ে রুমে প্রবেশ করে আর চোখে একবার তাকিয়ে পর্যবেক্ষণ করলো পরশকে। মেয়েটার চোখ দুটো ফুলে আছে, কেমন বিপর্যস্ত লাগছে তাকে। মায়া হলো রাত্রিপ্রিয়া। পরশ নিজের বেডে নিচু হয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে। রাত্রিপ্রিয়া বসলো তার পাশে, কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, কেঁদেছিস? কি হয়েছে তোর পরশ? আমাকে বল। চমকে উঠল রাত্রিপ্রিয়া। মুখে ভয়ার্থের ছাপ।
তবু নিজেকে সামলে আমতা আমতা করে বলল, কই কই কেঁদেছি, কিছু হয়নি আমার, কিছু হয়নি। মিথ্যে বলছিস কেন পরশ? তোর চোখের জল স্পষ্ট। যা শুনে পরশ মলির মুখে একটুখানি হাসি টেনে বলল, ভীষণ মাথা ব্যথা করছে রে, তাই চোখ দিয়ে জল পড়ছে। তুই কিছু বলবি? রাত্রি বুঝে গিয়েছে পরশ মিথ্যা বলছে, তাকে বলতে চাইছে না যখন সেও জোর করলো না আর। তৎক্ষণাৎ উঠে বসলো রাত্রি, নিজের আসার কারণখানা আড়াল করে পরশকে বলল, ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দেবো। চল ছাদে যাই। না রে, ভালো লাগছে না, তুই যা, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমোবো। তুই বের হওয়ার সময় রুমের লাইটটা অফ করে যাস। বলতে বলতে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পরশ। মেয়েটার ভাবসাবে বলে দিচ্ছে মেয়েটা কিছু একটা লুকাতে চাইছে। ভয়ঙ্কর সেই সত্য কেমন খোলসা হয়ে আসছে। রাত্রে পিয়াও আর দাঁড়ালো না, পরশের কথা অনুযায়ী রুমের লাইট অফ করে বেরিয়ে পড়ল। তার কপালে চিন্তার ভাঁজ, চোখে মুখে আতঙ্ক। যদি সেসব সত্যিই হয়ে থাকে, তারা কি করে মুখ দেখাবে সমাজে? তার নেতা সাহেব, তার মামারা কিভাবে ব্যাপারটা নেবে? এসব ভাবতে ভাবতে নিজের রুমের দিকে অন্যমনস্ক হয়ে হাঁটছে রাত্রিপিয়া। এরই মধ্যে তানিয়া চৌধুরী ডাকলো তাকে, বলল, বৌমা। আচমকা ডাকে খানিকটা চমকালো মেয়েটা, পরক্ষণে নিজেকে সামলে বলল, জি মামুনি। চৌধুরী বাড়ির ছোট বড় সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। কেননা দুদিন বাদে সালমা চৌধুরীর ছোট বোন সানজিদার মেয়ের বিয়ে। তার দুই মেয়ে শেফা ও সেতু। বড় মেয়ে শেফার বিয়ে হচ্ছে ব্যাপক ধুমধাম করে। ভাই ভাবিদের নিকট সানজিদার আবদার তারা যেন দুদিন আগেই তাদের বাড়িতে উপস্থিত হয়। সাইমন, সানাম, রাত্রিপিয়া বাদে চৌধুরী বাড়ির সকলে এখনই সেখানে যাবে। সায়ন চৌধুরী দুপুরে ফোন করে বাবাকে জানিয়েছে, আমার আর সাইমনের ইমার্জেন্সি কিছু কাজ আছে, আমরা যেতে পারছি না। তুমি বিকেলে সবাইকে নিয়ে ফুপির বাড়িতে চলে যাও বাবা। আমি রাত্রি সাইমন সবাই মতো বিয়ের অনুষ্ঠানের দিনে উপস্থিত হব। ছেলের কথা অনুযায়ী দুদিন আগেই বড় ভাগ্নের বিয়েতে যাচ্ছে তারা। সবার মাঝে কত আনন্দ কাজ করছে। ছোট বড় সবাই নিজেদের মতন গোছকাজ করছে। কোন দিন কে কি পরবে, কিভাবে সাজবে, কোন ড্রেস বেশি মানাবে, এইসব নিয়ে বাচ্চারা বড়রা মাতামতি করছে। তানিয়া চৌধুরী তার ছোট মেয়ে পরশের রুমেই যাচ্ছিল। সবার মধ্য থেকে ছোট মেয়েটার কোনো খোঁজ নেই তার। এরই মধ্যে এখানে রাত্রিকে দেখে ব্যস্ত কণ্ঠে উনি বলল, সবাই গোছগাছ করেছে, আমরা এক্ষুনি বের হব বাসা থেকে, হাতে একদম সময় নেই। তুমি একটু পরশকে ডেকে দাও তো। হ্যাঁ, ও এখনো আসছে না যে। যা শুনে রাত্রিপিয়ার মুখটা শুকিয়ে গেল। বিয়ে নিয়ে সবাই কত এক্সাইটেড। সবার এই আনন্দ দেখে রাত্রিপিয়া নিজের শোনা কথা চেপে গেল খুব গোপনে। তার এইসব বলতে ইচ্ছা করছে না আজ। থাক না, সবাই একটু আনন্দই করুক। এরকম দুঃসংবাদটা না হয় পরেই শুনল। রাত্রিপিয়া তৎক্ষণাৎ শাশুড়িকে মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল, আচ্ছা মামুনি, আমি দেখছি। পুনরায় শাশুড়ির কথা অনুযায়ী মেয়েটা ডাকলো পরশকে। সবটা শুনে পরশ সাথে সাথেই নাকচ করে দিল। সে এখন যাবে না, তার মাথা ব্যথা করছে। পরশ যাবে না শুনে তানিয়া চৌধুরী, রোকসানা চৌধুরী, পায়েল ও তানহা আসলো রুমে। সবাই সাদাসাদি করছেন, জোর করছে তাকে। পায়েল অভিমান নিয়ে বলল, তুই না গেলে আমিও যাব না পরশ। তানহা বলল, ছোট আপু, তোমাদের এক্ষুনি আমাদের সাথে যেতেই হবে। আমাদের কত কত প্ল্যান, তুমি না গেলে জমবে না। প্লিজ চলো না। হুট করে রেগে গেল পরশ, চিৎকার দিয়ে বলল, আশ্চর্য, তোরা এমন করছিস কেন? কতবার বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যাব না, তোরা যাবি যা, আমাকে বিরক্ত করছিস কেন? হঠাৎ মেয়েটার এমন আচরণে বিস্মিত হলো সবাই। যে মেয়ে কোনো অনুষ্ঠান হলে সবার আগে রেডি হয়ে সবাইকে তাড়া করত, আজ তার চোখ মুখে বিরক্ত। তানিয়া চৌধুরী চিন্তিত হলো, কি হলো হঠাৎ মেয়েটার? ইদানিং তার আগে সেই চঞ্চলতা হারিয়ে গিয়েছে। সব সময় নিজের রুমে চুপচাপ থাকে, কিছু জিজ্ঞাসা করলেও এড়িয়ে যায়। পরিস্থিতি সামলাতে রাত্রিপিয়া বলল, তোমরা সবাই যাও, পরশ আমাদের সাথেই না হয়ে গেল। তাছাড়া তোমরা সবাই চলে যাচ্ছ বাসায়, আমার একা একা ভালো লাগবে না। পরশ না হয় আমার সাথেই থাকুক। তানিয়া চৌধুরী আপত্তি করে বলল, আমার মেয়েটা অসুস্থ আর আমি তাকে রেখে বিয়েতে যাব? না, আমি যাব না আজ।
শাশুড়িকে আশ্বাস দিয়ে রাত্রিপ্রিয়া বলল, আমি আছি তো, আমি দেখে রাখবো। কে কোনো অসুবিধা হবে না মামুনি। উনি আসলেই ডক্টরের কাছে নিয়ে যাব পরশকে, আপনি চিন্তা করবেন না। এরপরে একে একে সবাই আপত্তি করলেও তাদের বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল রাত্রিপ্রিয়া। রাত 10টায় বাসায় শাওন চৌধুরী সাইমন চৌধুরী ফিরল। দুই ভাই ফ্রেশ হয়ে টুকটাক কথা বলল। এরই মধ্যে রাত্রিপ্রিয়া রাতের ডিনার রেডি করলো, ডাকলো সবাইকে। সবাই আসলেও পরশ খাবে না বলল। মেয়েটা বিকেল থেকে একেবারেও বের হয়নি রুম থেকে, ডক্টরের কাছেও যাবে না। তার মাথা ব্যথা এখন কমে গিয়েছে, শুধু একটু শরীর দুর্বল লাগছে, ঘুমালেই ঠিক হয়ে যাবে। তাই আর কেউ তাকে জোর করলো না। উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী, খাবার প্লেট হাতে নিয়ে বোনের রুমে গেল। ভাইকে দেখেই শোয়া থেকে উঠে বসলো পরশ। সায়ন চৌধুরী বসলো বোনের কাছে, নিজের হাতে ভাত মাখিয়ে মুখের সামনে ধরল, আদুরে কণ্ঠে শুধালো, খেয়ে নে পরশমণি, এত বড় রাতে না খেয়ে থাকতে নেই শোনা, অল্প করে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ো। সাথে সাথে অপরাধীর ন্যায় মাথা নিচু করে ফেলল পরশ। তার কান্না দলা পাকিয়ে আসছে, তবু নিজেকে সামলাতে চাইছে। ছলছল চোখে দ্রুত ভাইয়ের হাতে খেয়ে নিল। সবকিছু পর্যবেক্ষণ করেও কিচ্ছুটি বলল না সায়ন চৌধুরী। বোনকে খাইয়ে দিয়ে শুয়ে দিল। মাথার পাশে বসে হাত বুলিয়ে দিতে দিতে বলল, চোখ বন্ধ কর বুড়ি, ঘুমানোর ট্রাই করো, আমি হাত বুলিয়ে দিচ্ছি। ভাই হাত বুলিয়ে দিলে ব্যথা সেরে যাবে। আমি ঠিক আছি ভাই, তুমি যাও খেয়ে নাও, আমি এমনিতেই ঘুমিয়ে পড়বো এখন। বোনকে থামিয়ে দিল সায়ন। পরশ আর কথা বাড়ালো না। মাথায় ভাইয়ের আদরে ছোঁয়া অনুভব করতেই কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়ল সে। সায়ন চৌধুরী আরও কিছুক্ষণ বোনের মাথায় হাত বুলিয়ে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে বোনকে, কত মায়া তার বোনের মুখে। হঠাৎ করে দীর্ঘশ্বাস ছাড়ল সে। বোনের কপালে আলতো চুমু খেয়ে তবেই রুমের লাইট অফ করে বেরিয়ে পড়ল। সাইমন রাত্রিপ্রিয়া খাবার সামনে নিয়ে টেবিলে অপেক্ষা করছিল সায়ন চৌধুরীর। এরই মধ্যে সায়ন চৌধুরী আসলো। তার খেতে ইচ্ছা করছে না আজ। সে না খেলে রাত্রি সাইমন কেউ খাবে না, তাই বাধ্য হয়ে বসলো সায়ন। খেতে খেতে টুকটাক কথা বলছে সাইমন, চুপচাপ শুনছে সায়ন ও রাত্রি। মাঝে মধ্যে হু হা সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে, যা দেখে বিরক্ত সাইমন এক পর্যায়ে অধৈর্য হয়ে বলল, কি রে শালা, আজ মুখে কলু বেটেছিস নাকি? অসহ্য লা। তাকে থামিয়ে দিয়ে সায়ন চৌধুরী গম্ভীর স্বরে শুধালো, আমি তোর শালা নই না, তুই আমার দুলা ভাই। তোর বোন যখন আছে একটা চান্স আমার এখনো আছে, তুই শালা হলে হতেও পারিস। আমি নেতা সায়ন চৌধুরী, জেনে শুনে তোর মতো একটা লুচুর হাতে তার বোনকে তুলে দেবে ভাবলি কি করে? এসব জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে। তুই মন্ত্রী হলে তোকে কারাগারে বন্দি করার ক্ষমতা এই সাইমনের আছে। যা, তোর মন্ত্রীগিরির মধ্যে প্রধানমন্ত্রীও সে ক্ষমতা নেই। তুই তোর বোনকে আমার হাতে তুলে না দিলেও এতে আমার বিশেষ আপত্তি নেই। ভালোই ভালোই বলছি, শুনলি না? এরপরে ধরে নিয়ে সোজা কাজী অফিসে ঢুকে যাব, ফিরে আসবো বাচ্চা কোলে নিয়ে। তখন রাজি না হয়ে যাবি কোথায় শুনি? ভাব নিয়ে বলল সাইমন। চোখ গরম করে তার দিকে তাকালো সায়ন চৌধুরী। তৎক্ষণাৎ খাবার প্লেট রাখা গাজরের টুকরো ছুঁড়ে মারল সাইমনের দিকে। সাইমন গায়ে পড়ার আগে ক্যাচ ধরে গাজরের টুকরো মুখে পুরে নিল। পুনরায় আবারও দাঁত কেলিয়ে বলল, শোন সায়ন, তোকে আবারও বলছি, আমার মতো ছেলে হাতছাড়া করিস না। দ্রুত তুলে নিয়ে দুলাভাই বানিয়ে নে। এতে অবশ্য আমি কিছু মনে করব না, কথা দিচ্ছি। তোর বোনকে রাজরানী করে রাখবো। তোকে আবারও একটা কথা দিচ্ছি, প্রতি বছর নতুন নতুন মুখ থেকে মামা ডাক শোনাবো। গ্যারান্টি সহকারে বললাম, দরকার হলে লিখে রাখ। এর কথা শুনে বিষম খেল রাত্রিপ্রিয়া। সায়ন চৌধুরী দ্রুত তার মুখের সামনে পানি ধরল। রাত্রি ঠক ঠক করে পানি পান করলো। এই লোক দুটো ঠিক কোন ধাতু দিয়ে তৈরি জানা নেই তার। রাত্রি আর খেলো না। এমনিতেই আজ তার খেতে ইচ্ছা করছিল না, শুধুমাত্র স্বামীর কাছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সে আজ যে ভয়ঙ্কর সত্যি শুনেছে, আপাতত সে খবর নিজের কাছে গোপন রাখতে চাইছে। সময় এমনিতেই জানান দিবে। তাছাড়া সেও তো এখনো পুরোপুরি নিশ্চিত না।
তন্মধ্যে তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী, তেড়ে গেল সাইমনের দিকে, বলল, শালা দাঁড়া তুই, আজকে তোর ক্ষমতা দেখে নেব আমি। তুই এবারে থ্রেট দিচ্ছিস? সাইমন উঠে দাঁড়ালো, তার খাওয়াও শেষ। হাত না ধুয়ে দ্রুত নিজের রুমের দিকে দৌড় দিল, যা দেখে সায়ন চৌধুরী হেসে ফেলল। সাইমন নিজের রুমে গিয়ে হাত ধুয়ে বেডে চিত হয়ে শুয়ে পড়ল। উফ, জানিয়ে বাঁচা গেল আজ। এমন বজ্জাতে একটা শালা থাকলে তার বিয়ে করার সেই স্বপ্ন স্বপ্নই থাকবে, পূরণ হবে না কখনো। আজকে তার কথার মাঝে রসিকতা থাকলেও চাওয়ার মাঝে বিন্দুমাত্র মিথ্যা ছিল না। সে খুব আগে থেকেই মনে মনে ভীষণ পছন্দ করে পায়েলকে। সে খবর সরাসরি বললে সে কি রিয়াকশন নিবে জানা নেই তার। নিজেদের মধ্যে যদি এই নিয়ে বনিবানা না হয়, চাচা যদি তাকে সরাসরি রিজেক্ট করে, এরপর একসাথে থেকেও চিরকাল একটা দাগ থেকেই যাবে। তাদের সুখী পরিবারে অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই ভয়ে নিজের একান্ত পছন্দের কথা কাউকে জানাতে পারছে না ছেলেটা। তার হাবভাব আর কেউ না বুঝলেও সায়ন চৌধুরী ঠিকই ধরে ফেলেছে। যেহেতু সাইমন সরাসরি কিছু বলছে না, তাই সায়ন বুঝেও সবসময় এই প্রসঙ্গ এড়িয়ে যায়। সাইমন ইনিয়ে বিনিয়ে কিছু বললেও ভান ভেবে উড়িয়ে দেয়। মানে এমন একটা ভাব করছে যাতে সে কিচ্ছুটি জানে না, বুঝতেও পারছে না। পায়েলের কথা মনে পড়তেই শোয়া থেকে উঠে বসলো সাইমন। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটেছে। তৎক্ষণাৎ মোবাইলটা হাতে নিয়ে কল করলো পায়েলকে। ঢাকা থেকে সিলেট বহু পথ একটা জার্নি করে সবাই ক্লান্ত। তারা পৌঁছিয়ে অল্প স্বল্প আড্ডা দিয়ে আজকের মতন খাওয়ার পাট চুকিয়ে দ্রুত যে যার নির্দিষ্ট রুমে শুয়েছে। পায়েল, তানহা, শেভা, সেতু একই রুমে শুয়েছে। তারা নিজেদের মতন শুয়ে শুয়ে গল্প করছিল। এমন সময় সায়মনের কল পেয়ে কপালে ভাঁজ পড়ল পায়েলের। কেনরা সচরাচর তাকে কল করে না সাইমন ভাই, হয়তো জরুরি ভেবেই দ্রুত ফোন রিসিভ করলো পায়েল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, সাইমন ভাই, আমায় কল করলেন যে, কিছু বলবেন? মেয়েটার উদ্বিগ্নতায় জল ঢেলে সাইমন স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ পায়রা, তোকেই তো আমার প্রয়োজন। নিজের বিয়ের বয়সে অন্যের বিয়ে খেতে গেছিস তুই? তোর লজ্জা করছে না পায়রা? আমার কিন্তু বেশ লজ্জা লাগছে। এই পায়রা, কাজী অফিসে চলে আয়, আমরাও বিয়েটা করে ফেলি। বিস্মিত হতবাক পায়েল। সে ভেবেছে কত জানি ইম্পর্টেন্ট কথা বলার জন্য সাইমন কল করেছে তাকে। এর কথা শুনে পুরোটাই হতাশ। তৎক্ষণাৎ মৃদু রাগ দেখিয়ে বলল, আপনি এত রাতে কল দিয়ে আমার সাথে ইয়ার্কি করছেন সাইমন ভাই? এগুলো কোন ধরনের ফাজলামো সাইমন ভাই? ভাবলাম কত জানি সিরিয়াস কথা বলবেন আপনি। মেজাজটাই বিগড়ে গেল সাইমনের। বিয়ের মতন ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা বলল সে, এটা কি সিরিয়াস কথা নয়? আর মেয়েটা কি না বলছে, সে ইয়ার্কি, আনসিরিয়াস কথা বলছে। মজা করতে করতে লাইফটা এমন এক পর্যায়ে চলে গিয়েছে, তার সিরিয়াস কথাও সবাই মজা হিসাবে ধরে নেয়। এমন হলে তো তাকে সারা জীবন কমার্য পালন করতে হবে। এ জীবনে আর বিয়ে করে বাবা ডাক শোনা হবে না। আফসোস হলো তার। ইডিয়েট মেয়ে একটা, কত আশা নিয়ে প্রণয়ের আলাপ করতে গেল মেয়েটার সাথে, আর সে কিনা ভাই ভাই করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। এক রাশ চাপা কোট নিয়ে তৎক্ষণাৎ সাইমন দাঁতে দাঁত চিবিয়ে শুধালো, আমার ভুল হয়েছে বইন, ক্ষমা কর। বলেই কল কেটে দিল। গাধা একটা, মুডটাই নষ্ট করে দিল তার। পর মুহূর্তে বারান্দে গিয়ে সিগারেট ধরালো সাইমন। পায়েলও এই আধা পাগলা লোকটার কথা বলা নিয়ে ঘাটাঘাটি করলো না, ভাবলো না কিচ্ছুটি। ফোন বালিশের পাশে রেখে পুনরায় বোনদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। খাবার টেবিলে সবকিছু গোছগাছ করে মাত্রই রুমে প্রবেশ করলো রাত্রিপিয়া। সায়ন চৌধুরী আগেই এসেছে। রুমে এসে বিছানা ঠিকঠাক করে ল্যাপটপ নিয়ে বসেছে। রাত্রিপিয়া এসেও চুপচাপ বসলো তার পাশে। সায়ন চৌধুরী খেয়াল করলো আজ আসার পর থেকে কেমন অন্য মনস্ক লাগছে তার মনোহরিণীকে। সায়ন চৌধুরী চটজলদি হাতের ল্যাপটপটা পাশে টি টেবিলে রাখলো। পর মুহূর্তে বউকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে আলতো চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত বউ? কি হয়েছে তোমার? থতমত খেয়ে গেল রাত্রিপিয়া। কিছু একটা ভেবে চুপ করে রইল। যা দেখে পুনরায় আবারও বলল সায়ন চৌধুরী, কি হলো জান, বলো আমায়, কি ভাবছো তুমি? নেতা সাহেব, আমি আপনাকে মিথ্যেও বলতে পারবো না, আবার সত্যিটাও বলতে পারবো না। প্লিজ আপনি এ বিষয়ে আমায় কোনো প্রশ্ন করবেন না।
সময় হলে আমি নিজ ইচ্ছেতেই বলবো আপনাকে। বইয়ের ঠান্ডা স্বরের কথা শুনে এই বিষয়ে একটা প্রশ্নও করল না সায়ন চৌধুরী। তৎক্ষণাৎ শুয়ে পড়ল দুজন। বউকে বুকের সাথে আঁকলে নিয়ে আশ্বাস দিয়ে বলল, তোমার এত চিন্তা কিসের বলো তো? চিন্তা করার জন্য তোমার নেতা সাহেব আছে তো, ঘুমাও তুমি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি জান। রাত্রি আর কথা বাড়ালো না, আলতো এসে আরো একটু চেপে বসলো প্রিয় পুরুষের উষ্ণ বুকে। কেটে গেল 2 দিন। আজ রাত্রি সায়ন চৌধুরী, সাইমন ও পরশ ফুপির বাড়িতে যাবে। খুব ভোরেই উঠেছে তারা, অনেকটা পথ জার্নি করে যেতে হবে। বিয়ে অনুষ্ঠানে দেরি হলে চলবেই না, ফুপি একদম মন খারাপ করবে। তাই খুব সকালেই রওনা দিবে বলে জানিয়েছে সায়ন চৌধুরী। এসব নিয়ে পরশের কোনো ইন্টারেস্ট নেই। মেয়েটা প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না তেমন। কেউ ডাকলে বা কাছে এলেও সেরকম কথা বলে না। কেমন ঘরকুনো হয়ে গিয়েছে চঞ্চল মেয়েটা। চোখে মুখে বিষণ্ণতা উপচে পড়ছে। রাত জেগে বিষাদের সাথে মস্ত বড় ভাব জমায় সে। টেনশনে ঘুম হয় না বহু রাত। হসপিটালে কিছু কাজ ছিল তার, কিন্তু ভাই তাকে বাইরে বের হতে কড়াভাবে নিষেধ করেছে। অগত্যা কোথাও যাওয়া হলো না। আজ 7 সকালে ঘুম থেকে উঠেছে সে, মুঠোফোন হাতে নিয়ে কল করেছে বারংবার পরিচিত এক নাম্বারে। মাই লাভ নামে সেভ করা হয়েছে নামখানা, কিন্তু মানুষটা তার ফোন তুলছে না, যোগাযোগ করছে না। সে কত শত কল করেছে, ওপাশের মানুষটি সম্পূর্ণ অগ্রাহ্য করেছে সেসব। কয়েকটা দিন দেখা হয় না প্রিয় মুখ। বাইরে বের হলে বোধহয় খোঁজ নিয়ে একবার দেখা যেত পরিচিত মুখটা। এলোমেলো আগোছালো অবস্থায় বারান্দায় দাঁড়িয়েছে পরশ, একের পর এক কল করছে মুসাফিককে। সে জানে কল রিসিভ হবে না, তবুও দিচ্ছে। এখন ফোন বন্ধ বলছে, হয়তো বিরক্ত হতে হতে অফ করে দিয়েছে সে। দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখে হাসল পরশ। পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলে উঠল, ও আকাশ, তুমি বলতে পারো কি আমাদের প্রিয় মানুষগুলো সবসময় পাষণ্ড প্রকৃতির হয় কেন? আমরাই কেন সবসময় বেছে বেছে ভুল মানুষকেই ভালোবাসি? অযোগ্য মানুষকে যদি তুমি উজাড় করে সবকিছু বিলিয়ে তোমার সরলতা দিয়ে খেলবেই, এটা আর নতুন কি? হঠাৎ করে পিছন থেকে রাত্রি পিয়ার কণ্ঠস্বর শুনে হতচকিত উঠল পরশ। তার মুখ পানে একবার তাকিয়ে দৃষ্টি নত করল, প্রত্যুত্তর করল না। যা দেখে রাত্রি পিয়া মৃদু হেসে বলল, তোকে ডাকতে এসেছিলাম, রেডি হয়ে নিচে আয় জলদি, তোর ভাই ডাকছে, আমরা এক্ষুনি বেরোব। আসছি। ছোট্ট করে জবাব দিয়ে রুমে প্রবেশ করলো পরশ। রাত্রি পিয়াও আর দাঁড়ালো না সেখানে। রঙিন আলোকসজ্জায় সজ্জিত বিয়ে বাড়ি, চারপাশে কোলাহল, লোক সমাগম, আনাচে কানাচে আনন্দের ছড়াছড়ি। হবেই তো, জেলা সচিব মনিরুল ইসলামের বড় কন্যার বিয়ে। বিশাল আয়োজন করেছে সে। কনেপক্ষ হিসাবে বড় সড়ো কর্মকর্তারা এসেছে। বরপক্ষ এখনো আসেনি, বেলা 11টা। সবাইকে নিয়ে মাত্রই পুপির বাড়িতে পৌঁছেছে সায়ন চৌধুরী। ওদের দেখে গেটের কাছে পরিচিত সবাই এগিয়ে আসলো। নানসরা এসে জড়িয়ে ধরল ভাবিকে। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো ওরা। লোকজন জড়ো হয়েছে। মন্ত্রী সায়ন চৌধুরী ও তার অর্ধাঙ্গানীকে সরাসরি দেখার জন্য সবার ভিতরে কৌতূহল। কেউ ছবি তুলছে বা কেউ ভিডিও করছে, কেউ একসাথে একটা সেলফি উঠাতে চাচ্ছে। এদিকটা পুলিশ ও স্পেশাল সিকিউরিটি গার্ডরা সামলাচ্ছে। ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করলো সবাই। সঞ্জিতা খানম রাত্রিপ্রিয়ার একমাত্র খালা, আবার ফুপু শাশুড়ি। আজ এসেছে সেই ফুপু শাশুড়ির পরিচয়ে। এই নতুন পরিচয় আজ, এটাই এই বাড়িতে প্রথম যাত্রা রাত্রিপ্রিয়ার। যদিও ছোটবেলায় মায়ের সাথে বহুবার আসা হয়েছে, কিন্তু এখন থেকে নতুন পরিচয়ে পরিচিত হতে হবে। এটা তানিয়া চৌধুরীর আদেশ। সঞ্জিতা খানম যেভাবে আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন, হরেক রকম নাস্তা দিচ্ছেন সামনে। পারলে তাকে মাথায় তুলে নিতেন। গেস্ট রুমের সোফায় বসেছে ওরা। ওদের পাশে পায়েল, পরশ, তানা, সেতু, তানিয়া চৌধুরী সহ পরিচিতরা আরো কয়েকজন। ফুপু শাশুড়িকে এত ছোটাছুটি করতে দেখে রাত্রি ভদ্রতা সূচক হেসে বলল, আপনাকে এত ব্যস্ত হতে হবে না আন্টি, বসুন আপনি, আমরা তো আর চলে যাচ্ছি না। ও মা, তা হয় নাকি বৌমা? তুমি আমাদের বাড়িতেই প্রথম এসেছ, তোমার একটা সম্মান আছে না? কত ঝামেলার মধ্যে আসলে, সেভাবে কিছু করতে পারিনি মা। বললাম কয়েকদিন আগে আসো, আসলেও না। মন খারাপ করে বলল সঞ্জিতা খানম। আবার নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়ল। এক এক ধরনের নাস্তার বাটি রাত্রিকে এগিয়ে দিয়ে বলছে, বোমা এটা খাও, বোমা ওটা খেয়ে দেখো, আমি নিজে হাতে বানিয়েছি, বলো তো টেস্ট কেমন, ইত্যাদি ইত্যাদি।
ওপাশের সোফায় সায়ন সাইমন যে দুটো প্রাণী বসে আছে তা যেন কেউ দেখছেই না। যা দেখে সায়ন চৌধুরী গাল ফুলিয়ে ফুপির নিকট অভিযোগ করে বলল, বৌমাকে পেয়ে আমাদের তো পাত্তাই দিচ্ছ না ছোট ফুপি। আমাদের সাথে এমন আচরণ করছো, মনে হচ্ছে আমরা দুই ভাই নিমন্ত্রণ ছাড়াই তোমাদের বাড়িতে দাওয়াত খেতে ঢুকে পড়েছি। তোমার আদর ভাগ হবে জানলে এখানে বউ নিয়ে আসতাম না। ভাইয়ের সাথে দুঃখী দুঃখী মুখ করে তাল মিলালো সাইমন। বলল, হ্যাঁ তাই তো ফুপি, আমাদের মতো অসহায় দুটো পুরুষকে এভাবে অবহেলা না করলেও পারতে। সব আদর যত্ন রাত্রিকে না করে আমাদেরও একটু আদর টাদর করো। গরিব মিসকিনদের এদিকেও একটু তাকাও। ফুপি তৎক্ষণাৎ গম্ভীর হওয়ার ভান করে বলল, তোরা কি বৌমাকে হিংসা করছিস সায়ান সাইমান? তোরা চাইছিস আমি বৌমাকে অযত্নে অবহেলায় বসিয়ে রাখি? দেখলে বৌমা তোমার স্বামী কতটা জেলাস, ওরা তোমায় হিংসা করছে। ফুপি তাদের এইভাবে ফাঁসাচ্ছে, একেই বলে ঘরশত্রু বিভীষণ। ফেসে গিয়ে আমতামতা করছে সায়ন। মাথা চুলকাতে চুলকাতে বলল, তা কখন বললাম? সায়ন চৌধুরীর কার্যে উপস্থিত সবাই একসাথে হেসে উঠল। হাসলো রাত্রি পিয়াও।